এবং প্রথম যে অপশনটা ছিল সেটাই এখন দেখছি যে সেটাই হচ্ছে, কারণ ওইটাই আমার অবজারভেশন, ওইটাই আমার ছিল যে বিজেপি এককভাবে পাচ্ছে না, সেগুলো অনেকগুলো সাইন সিমটম দেখা গিয়েছিল। সন্দেশখালীর বলা হয়েছিল যে এখানকার মহিলাদের প্রতি রাতে ধরে নিয়ে গিয়ে রেপ করা হয়। এইগুলো একটা বিশাল বড় ধরনের প্রপাগান্ডা চলছিল বিজেপির তরফ থেকে, কিন্তু 2019 সালে ওই যে একটা হাইপ উঠিয়েছিলেন, এবং সেই সাথে বলিউডের কিছু সিনেমা তৈরি হয়েছিল, সেটাও ছিল আপনার এই পাকিস্তান বিরোধী একটা মনোভাব নিয়ে কতগুলো ছবি তৈরি, বিরোধী যে সমস্ত কথাবার্তা বলেছেন, সেটা কিন্তু ভারতের যারা উদারপন্থী সমাজের লোকজন আছে তাদের জন্য একটা বড় ভয়ের ব্যাপার হয়ে দাঁড়ালো। ভারতে একটা সিএসও, সিভিল সোসাইটি অর্গানাইজেশন, যারা ব্যক্তিগতভাবে নির্বাচনের সাথে জড়িত ছিল কোনো এক সময় আমলা হিসেবে অথবা গবেষক হিসাবে, এবং দুই তিনজন জার্নালিস্ট আছেন কোর গ্রুপ, সেখান থেকে যুক্ত করা হয়েছিল কিছু আন্তর্জাতিক অঙ্গনের থেকে। তার মধ্যে বাংলাদেশ থেকে, যেহেতু আমাকে আমার লেখালেখি ওরা পড়েছে এবং জানে, আমি ইলেকশন কমিশন ছিলাম, সেই সুবাদে আমাকে রিক্রুট করা হয়েছে, এবং ইউরোপ থেকে দুজন, এবং ইংল্যান্ড থেকে বোধহয় একজন আছেন যেটি ভারতীয় মূলের প্রফেসর, আর আছেন কিছু জার্নালিস্ট কয়েকজন। তো এই গ্রুপটি তৈরি হয়েছিল ইলেকশন মনিটরিং ইন এ সেন্স যে এটা কনসালটেটিভ গ্রুপ, এবং মনিটর যারা করছে তারা কিন্তু ফিল্ডে মনিটর করছে বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায়, বিশেষ করে নির্বাচন কমিশনের ব্যবস্থাপনা নিয়ে, উচ্চ আদালতের ব্যবস্থাপনা নিয়ে, এবং কিছু কিছু মাঠ পর্যায়ের রিপোর্টও পাওয়া যাচ্ছে। সেগুলো নিয়ে আমরা শিডিউল করার আগের থেকে কিছু আলোচনা করেছিলাম, বেসিক স্ট্রাকচার। তারপরে প্রতি সপ্তাহে আমরা আলোচনা করছি, প্রতি সপ্তাহে অবজারভেশনগুলো নিয়ে আলোচনা হচ্ছে, এবং সেগুলো বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেওয়া হচ্ছে, পত্র পত্রিকায়, ইনক্লুডিং ইলেকশন কমিশনকে পাঠানো হয় রিপোর্টগুলো। এবং কালকে শুক্রবার আমাদের একটা মানে রিপোর্ট হবে, কালকে এই সপ্তাহের রিপোর্টটি হবে। ফাইনালি একটা ফাইনাল রিপোর্ট হবে, সেই রিপোর্টগুলো পুস্তক আকারে পাবলিশ করা হবে, বিভিন্ন পত্র পত্রিকায় দেওয়া হবে, দেশে এবং দেশের বাইরে। তো এই হলো আর কি মোটামুটি। সেই কারণে যতদূর সম্ভব একটা অবজারভেশন করতে হয়েছে, টেলিভিশনের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, পত্রপত্রিকার মাধ্যমে, এবং আমি ব্যক্তিগতভাবে মাঝখানে একবার পশ্চিমবঙ্গে গিয়েছিলাম, সেখানে কয়েকজন বিশেষজ্ঞর সাথে আলোচনা করেছি কি হতে পারে, কি ধরনের রেজাল্ট হবে। এবং আমি এই বিষয়ে প্রথম আলোতে একটা আর্টিকেল লিখেছিলাম, প্রথম আলোতে অন্যান্য পত্রিকা, এবং আমি শেষে লিখেছিলাম যে তিনটা অপশন দিয়েছিলাম, যে প্রথম অপশন এখন যেটা ঘটেছে, আর দ্বিতীয় অপশন ছিল যে মানে যেটি ঘটেছে সেটাই আপনার প্রথম অপশন ছিল, যে এরকম হতে পারে। এখন যেটা ঘটেছে সেটাই আমার প্রথম অপশন। এই মুহূর্তে আমার তারিখটি মনে নেই, আমি তারিখটা বলতে পারতাম, কত তারিখে এটা পাবলিশ হয়েছে। দ্বিতীয় অপশন যেটা আমার ছিল সেটা ছিল যে এককভাবে জনাব নরেন্দ্র মোদীর পার্টি বিজেপি এককভাবে জেতা। আর থার্ড অপশন যেটা ছিল সেটা ছিল যে বিরোধী দলের জিতে আসা। এবং প্রথম যে অপশনটা ছিল সেটাই এখন দেখছি যে সেটাই হচ্ছে, কারণ ওইটাই আমার অবজারভেশন, ওইটাই আমার ছিল যে বিজেপি এককভাবে পাচ্ছে না, সেগুলো অনেকগুলো সাইন সিমটম দেখা গিয়েছিল। তো সেই জন্য আমি আমার লেখার ওই প্রথম অপশনটা দিয়েছিলাম। তো যাই হোক, এটা আপনি কেন এই প্রথম চয়েসটা করেছিলেন তখনই, মানে যত আগেই হোক না কেন, কিন্তু নির্বাচনের আগে? তার কারণ হচ্ছে কি, আমি তো ধরুন মাঠে গিয়ে দেখিনি। আমি বললাম যে আমি কলকাতা পর্যন্ত গিয়েছি, এবং সেখানে তৃণমূল কংগ্রেসের কয়েকজন উচ্চপদস্থ যারা আছেন তাদের সাথে কথা বলেছি, এবং অন্যান্য লোকজনের সাথে কথা বলে যেটা জেনেছি সেটা তো ওই পর্যায়ে পশ্চিমবঙ্গে, যে সেখানে বিজেপি কিছু কিছু কারণে বিজেপি পিছিয়ে পড়ছে,
এবং তৃণমূলের কিছু সমস্যা থাকা সত্ত্বেও তারা কেন এগিয়ে আছে, কয়েকটি কারণ সেখানে যেটা যেটা পাওয়া গেছে। যেরকম সেফটি নেটওয়ার্ক, সোশ্যাল সেফটি নেটওয়ার্কের উপরে তৃণমূল অনেক কাজ করেছে মমতা ব্যানার্জি। যেমন প্রত্যেকটি মহিলার অ্যাকাউন্টে উনি 1,000 টাকা করে পাঠিয়েছেন প্রতি মাসে, এবং যারা বেশি দুস্থ তাদের জন্য 1200, 2 কেজি চাল পার হেড এই গরিব ফ্যামিলির জন্য ফ্রি প্রতি মাসে 2 কেজি করে। আবার যারা যারা কন্যাশ্রী বলে, যারা স্কুলে যাচ্ছে মেয়েরা, ইয়াং মেয়েরা, তাদেরকে প্রত্যেকে একটা করে সাইকেল দেওয়া হয়েছে। তো এটা একটা সোশ্যাল যে নেটওয়ার্কের মধ্যে যে কাজটা করেছে, এটা একটা অভূতপূর্ব। তারপরে উনি কতগুলো রেস্টুরেন্ট করছেন, সেখানে আপনি 10 টাকা গিয়ে খেতে পারবেন, 10 রুপিস। সো এইগুলো করাতে তার অন্যান্য অনেক সমস্যা থাকা সত্ত্বেও একটা যেমন ছিল, দ্বিতীয় ছিল এইবার বিজেপির একটু ঔদ্ধত্যপনা বেশি ছিল। এবং তারা ওই সন্দেশখালী বলে একটা জায়গা, নিশ্চয়ই আপনি শুনেছেন, সন্দেশখালীর বলা হয়েছিল যে এখানকার মহিলাদের প্রতি রাতে ধরে নিয়ে গিয়ে রেপ করা হয়। এইগুলো একটা বিশাল বড় ধরনের প্রপাগান্ডা চলছিল বিজেপির তরফ থেকে। কয়েকজনের নামও বলা ছিল মহিলাদের, কিন্তু আলটিমেটলি সেই মহিলারা নিজেরাই এসে বলছে এগুলো সব বাজে কথা। সন্দেশখালীকে ইনভলভ করা হচ্ছিল বিশেষ করে তৃণমূলের কর্মী এবং মুসলমান ইয়াং ছেলেদের। সেটা সম্পূর্ণভাবে ব্যাকফায়ার করেছে। আর এটা ব্যাকফায়ার করাতে যেটা হয়েছে, সেটার আপনার রেজাল্ট তো দেখতেই পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গলে কি হয়েছে। যাই হোক, আমার যে বাকি যে অবজারভেশনের কথা বললেন, তার কারণ হচ্ছে যে আমি একটা জিনিস বলি যে ধরুন 2019 সালে বিজেপি একটা ল্যান্ডস্লাইড ভিক্টরি পেয়েছিল। ওটার কারণ ছিল এই যে ঠিক তার আগে পাকিস্তান বলে কথিত একটা হামলা হয়েছিল, যেটা পুলওয়ামা বলে কাশ্মীরে একটা হামলা হয়েছিল, যেখানে 40 থেকে 50 জন জওয়ান মারা গিয়েছিল। সেটার দায়িত্ব বর্তালো মোদী সাহেব, বর্তালেন পাকিস্তানের উপরে, এবং তিনি বালাকোটে অ্যাটাক করেছিলেন, করে একটা একটা পুরো ভারতে একটা কি বলবো আপনার ওই জাতীয়তাবাদীর একটা চেতনায় তিনি ভেসেছিলেন ওই সময়, যে তিনি অত্যন্ত টাফ কমান্ডার, যিনি পাকিস্তানকে সাহায্য করে আসছেন। নিশ্চয়ই এটা আপনার এবং আপনার দর্শকদের এবং ওটার উপরে ভর করে উনি কিন্তু 2019 সালে ওই যে একটা হাইপ উঠিয়েছিলেন, এবং সেই সাথে বলিউডের কিছু সিনেমা তৈরি হয়েছিল। সেটাও ছিল আপনার এই পাকিস্তান বিরোধী একটা মনোভাব নিয়ে কতগুলো ছবি তৈরি হয়েছিল। আপনি একটা ছবির কথা আমি বলতে পারি, উরি দি সার্জিক্যাল স্ট্রাইক, এবং সেটা খুব হিট করেছিল। এইসব করে তিনি 2019 পার হয়ে গেছেন, কিন্তু 2024-এ এসে ওই ধরনের কোনো ঘটনা আর ঘটেনি। উল্টা তিনি 370 যেটা বাতিল করলেন, কিন্তু কোনো রেসপন্স পাকিস্তানের তরফ থেকে বা ওই ধরনের তথাকথিত আপনার এক্সট্রিমিস্টের তরফ থেকে কোনো হামলা হয়নি। তিনি এটাকে কোনো পুঁজি করতে পারলেন না। তিনি কি করলেন, জানুয়ারিতে তিনি 3 লক্ষ লোককে সমাবেশ করে বিশাল ঢাকঢোলের মাধ্যমে রাম মন্দির উদ্বোধন করলেন। হ্যাঁ। এইটা করে তিনি হিন্দুত্বকে প্রধান করে, এবং এটা নিয়েই তিনি মাঠে নামলেন তার নির্বাচনের বিষয় নিয়ে। এবং তিনি এক পর্যায়ে গিয়ে যেহেতু রিয়েলাইজ করলেন যে রাম মন্দির সনাতনী হিন্দুদেরকে হয়তো উত্তরপ্রদেশে হবে, কিন্তু সনাতনী হিন্দুদেরকে তেমন প্রভাবিত করছে না। কারণ সমগ্র ভারতে যে ধরনের রাজ্যগুলো আছে, সবার কাছে কিন্তু রাম বড় অবতার হলেও রাম কিন্তু একমাত্র দেবতা নন। যেমন বাংলাতে সরস্বতী, কালী, দুর্গা, হ্যাঁ, রাম তো আছেনই, কিন্তু রামকে নিয়ে অতখানি মাতামাতি নেই যতখানি দুর্গা, কালী, সরস্বতী, মনসা, এদেরকে নিয়ে আছে, এই দেবতাদের নিয়ে আছে।
সেই কারণে আপনার রাম মন্দির করলেন ঠিকই, কিন্তু সনাতনী ধর্মের যারা বিস্তৃত ভারতে, সেই আপনি ধরুন মণিপুর থেকে এ পর্যন্ত, কিন্তু কোনো সেটা সেভাবে এফেক্ট করে নাই। না করার কারণে উনি কি করলেন, উনি মুসলিম বিদ্বেষটাকে ছড়ানো শুরু করলেন। এবং উনি বোধহয় একমাত্র প্রধানমন্ত্রী ভারতের ইতিহাসে যিনি পাবলিক মিটিংয়ে দাঁড়িয়ে মুসলমানদের বিরোধী যে সমস্ত কথাবার্তা বলেছেন, সেটা কিন্তু ভারতের যারা উদারপন্থী সমাজের লোকজন আছে তাদের জন্য একটা বড় ভয়ের ব্যাপার হয়ে দাঁড়ালো। এবং আমরা দেখেছি যে গৌরক্ষক বা গৌরক্ষা করার নাম নিয়ে আরএসএস এবং হিন্দুত্ববাদীদের দিয়ে যেভাবে মুসলমানদেরকে পিটিয়ে মারা হয়েছিল, উত্তরপ্রদেশে বাড়াবাড়ি হয়েছে, জায়গার নাম পরিবর্তন হয়েছে, এই সম্পূর্ণটাই ছিল একটা মুসলিম বিদ্বেষী একটা ক্যাম্পেইন। যেই ক্যাম্পেইনটি সব জায়গায় কিন্তু আবার চলেনি, যেমন ধরুন দক্ষিণে তেমন চলেনি, বাংলায় তেমন চলেনি, কিন্তু উনি শেষ পর্যন্ত এটা বলে গেছেন। এবং থার্ড জিনিস যেটা অবজার্ভ করা হয়েছে, ভারত একটি ডেমোক্রেটিক কান্ট্রি, উদারপন্থী ডেমোক্রেসি ছিল। সেইটা আপনি দেখেন যে ওনাকে সাপোর্ট করতে গিয়ে ইভেন ফিল্ম তৈরি হয়েছিল মুসলিম বিদ্বেষী, কেরালা ফাইল, কাশ্মীর ফাইল, ইত্যাদি ইত্যাদি আরো। তারপরে আপনার লেটেস্ট কঙ্গনা রানাওয়াতের একটা। সো এইগুলো কিন্তু চলেনি। 2019 সালে যেটা চলেছে এর একটা ছবিও হিট করেনি, শুধু বলে কেরালা করেছিল। তো এইভাবে তিনি সাম্প্রদায়িকতা যেভাবে উস্কে দিয়েছেন, সেটাতে যা হয়েছে, ওনার যে ফেলিয়ার গুলো ছিল সেগুলো কিন্তু উনি কোনো কথা বলেন। যেমন উনি ডিমনিটাইজেশন করলেন, তাতে কারা ক্ষতিগ্রস্ত হয়েছিল? ক্ষতিগ্রস্ত হয়েছিল যারা গ্রসার, ছোট ছোট দোকানের যে লোকজন। 2000 টাকার বাতিল হয়ে গেল, বাতিল হওয়ার পরে এরা ঘুরে ঘুরে বেড়ালো তাদের পুঁজি নিয়ে, তারা টাকা ফেরত পাচ্ছে না, কতখানি ক্ষতি হলো। তারপরে কোভিডের সময় বিশাল একটা মিসম্যানেজমেন্ট হলো। এই ফেলিয়ার গুলো ঢাকার জন্য উনি মুসলিম বিদ্বেষী করলেন। আর কি করলেন, উনি যেই প্রবলেম গুলো ছিল সেই প্রবলেম গুলোর ধারে কাছে উনি জানলেন। যেমন বেকারত্ব, 40%-এর মতো বেকারত্ব। তারপরে আপনার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম, সেখানে তিনি কিছুই করতে পারেননি। তারপরে দ্রব্যমূল্য প্লাস ইকোনমিক কন্ডিশন, শুধু উনি কি দেখিয়েছেন, বুলেট ট্রেন ইত্যাদি ইত্যাদি, বিশাল ভারত কত বড় হয়েছে, ভারত কত শক্তিশালী হয়েছে। এবং ওনার